বন্ধুরা 2024-এর বাণীপুর মেলা সেটা কিন্তু শুরু হয়ে গেল। আর শুরু হলো কবে? 2023-এর 30শে ডিসেম্বর, একদমই বছর শেষের দিন, অর্থাৎ আর একটা দিন বাকি আছে, তারপরেই কিন্তু নতুন বছর, অর্থাৎ একটা মাস কিন্তু তারা এগিয়ে নিয়ে এসছে এবারের বাণীপুর লোক উৎসব 2024। তো চলো, মেলাতে আমি ঢুকে গেছি, আমি এখান থেকেই তোমাদের পুরোটা তুলে ধরবো। এই মেলার বিশেষ গুরুত্ব হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয় এই বাণীপুর মেলাকে। প্রথম যে মেলাটি সেটাও বলে দিই, সেটা হলো গঙ্গাসাগর মেলা, এবং তারপরেই এই বাণীপুরের মেলা, অশোকনগর বাণীপুর। তো চলো, মেলার ভেতরে তো প্রবেশ করলাম, এবার পুরো মেলাটা তোমাদের দেখাই। এখানে বিভিন্ন জিনিস দেখতে পাবো, বিভিন্ন ইউনিক জিনিস এখানে আসে। বাণীপুর লোক উৎসব ভিআইপি বাজার, মানে এখানে যে স্টলগুলো আছে না, এখানটা ভিআইপি আইটেম তোলে, প্রত্যেকবার এখানে থাকে, সেই জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে। বিভিন্ন রকমের আসবাব, মানে ঘরের যে সমস্ত জিনিস, চেয়ার, টেবিল, খাট, সমস্ত কিছু কিন্তু দামি দামি জিনিসগুলো কিন্তু এখানে থাকে, সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে লোক উৎসবে। এই যে গেট, এই গেটটা কিন্তু প্রত্যেকবার আমরা বাণীপুর মেলায় পেয়ে থাকি, বিভিন্ন রকম ভাবে তারা তৈরি করে। এবার ঠিক এইরকম তৈরি করা হয়েছে বাণীপুর লোক উৎসব 2024-এ। এবার তাদের 68তম বর্ষ। এখানে সেই অনুষ্ঠানগুলো হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান। পুরো জায়গাটা কিন্তু এত সুন্দর করে সাজানো হয়, এখানে প্রদর্শনী হয়, পশ্চিমবঙ্গের মানে ইউনিক জিনিসগুলোকে এখানে তুলে আনা হয়। বাণীপুর মেলার মূল মঞ্চ 2024-এর বাণীপুর মেলা, তার মূল মঞ্চ এটি। এখন উদ্বোধন হচ্ছে, উদ্বোধন অলরেডি হয়ে গেছে, তবুও যে কাজগুলো থাকে তার আনুষঙ্গিক যে সমস্ত কাজ, সেইগুলো কিন্তু চলছে। এখান থেকেই তোমাদের তুলে ধরবো সেই পুরো প্রোগ্রামের দৃশ্যগুলো। নমস্কার, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে শুভ উদ্বোধন এই বাণীপুরের দীর্ঘদিনের চলার সাথে আমরা সব লোকে কয় লালন কি যার সংসারে, সব লোকে কয় লালন কি যার সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি যার সংসারে, সব লোকে কয় লালন কি যার সংসারে। সুন্দরভাবে আমরা আজকে উদ্বোধন করতে পারলাম। হাজার হাজার মানুষ এসেছেন এবং সুশৃঙ্খলভাবে যাতে মেলা হয় তার জন্য আমাদের যিনি আধিকারিক আছেন হাবড়া থানার অরিন্দম বাবু উপস্থিত থেকে ব্যবস্থাপনায় রয়েছেন। এখানে শুনলাম 14 স্টল, এবং যারা এখানে লোকসঙ্গীত পরিবেশন করলেন তাদের ধন্যবাদ জানাই। কৃষ্টি এবং সংস্কৃতি ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। বাণীপুর মেলার শুভ সূচনা কিন্তু হয়ে গেল এই মুহূর্তে, আর আজকে 30শে ডিসেম্বর চলবে 7ই জানুয়ারি পর্যন্ত। একটা দুর্গা ঠাকুর কত সুন্দর তৈরি করা হয়েছে এখানে, কৃষ্ণনগরের গ্লাস ফাইবার, এবং সেটা থেকেই এত সুন্দর মূর্তি তৈরি করা, এত সুন্দর ফ্রেমের সমস্ত কিছু তৈরি করে ফেলেছেন শিল্পী নিজেই। এখানে দেখো কি সুন্দর ঝুড়ি তৈরি করছে, বাঁশের তো এগুলো না দিদি, বাঁশের চটাটাকে বেশ সুন্দর সরু সরু ফালি করে
কি বলা হয় এই জিনিসটিকে যেটা দিয়ে বানাচ্ছেন? ঢাকনা। হ্যাঁ, ঢাকনা ঝুড়ি আচ্ছা আচ্ছা, তৈরি করছি এটা। হ্যাঁ হ্যাঁ, এটা কোনটা তৈরি হবে, এটা নাকি? হ্যাঁ, এটার ছোটটা তৈরি হবে। এটারই ছোট সাইজ তৈরি করছেন। এটা কোথাকার, আপনার কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি হচ্ছে মাঝের গ্রাম। মাঝের গ্রাম থেকে? রানাঘাট। রানাঘাট। বনগাঁ থেকে যেতে হবে মাঝে মাঝে। আচ্ছা। বনগাঁ থেকে 3 স্টেশন পর মাঝে। এটাই কি আপনাদের কুটির শিল্প? হ্যাঁ, এটা আমাদের কুটির। বাহ। আচ্ছা, কি দাম রেখেছেন এগুলো? 140 টাকা। 140। আর এই ছোট ঝুড়িগুলো? এগুলো হচ্ছে পিস 70 টাকা ঝুড়িগুলো। ঝুড়িগুলো 70 টাকা। আর হচ্ছে মাঝারিগুলো আছে, এগুলো 70 টাকা পিস। এখানে বিজ্ঞান প্রদর্শনী, বিভিন্ন জায়গার থেকে স্কুলের স্টুডেন্টরা এখানে আসে, তারা তাদের প্রতিভা এখানে তুলে ধরে, অর্থাৎ তারা কি তৈরি করলো একবার তোমাদের দেখিয়ে দিই। কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ, এই স্কুল থেকে আমি পাস করেছিলাম মাধ্যমিক। তো সেই স্কুলের স্টুডেন্টরা এসছে, কিন্তু তাদের এখনো রেডি হয়নি। রেডি হয়েছে? আচ্ছা, কি আছে একটু দেখাবে? কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ, এটা হচ্ছে বিজয় ফার্মেসি মোড়ে এই স্কুল। তাদের এবার যেটা তৈরি করেছে চন্দ্রযান 3, একটু তোমাদের দেখিয়ে দিই তারা কীরকম তৈরি করলো তাদের স্টুডেন্ট বিধানচন্দ্র বিদ্যাপীঠের। বলো কি করেছে দেখি। তো আমরা কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ থেকে এসেছি। আমাদের এবারে প্রজেক্ট হচ্ছে চন্দ্রযান। হ্যাঁ, আমরা জানি যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র চন্দ্রযান 3 লঞ্চ করেছে। তো বিজ্ঞানীরা চন্দ্রযান 3 কে 3টি ভাগে ভাগ করেছিল, রকেট, লঞ্চার এবং রোভার। তো রকেট যখন উপরে গেছিল তখন রকেটের জন্য একটি লঞ্চের প্রয়োজন হয়েছিল। তো এটি হচ্ছে লঞ্চের, যার ফলে সে উপরে গেছিল। আর রকেট চলার জন্য তার ইঞ্জিনের প্রয়োজন হয়েছিল, এটি এবং এটি হচ্ছে তার ইঞ্জিনের ফলে সে উপরে গেছিলো। যখন রকেট উপরে গেছিলো, উপরে যখন মহাকাশে চলে গেছিলো, তখন তার থেকে অনেক পার্টস আলাদা হয়ে পড়ে গেছে, সেখানে জিরো গ্র্যাভিটির জন্য সেখানে ধ্বংস হয়ে গেছে, সেটার পৃথিবীতে নেমে গেছে। তো রকেটের কাজ হচ্ছে মহাকাশযানকে মহাকাশে পৌঁছানো, এটুকুনি তার কাজ। সে যখন চাঁদে এটা পৌঁছে গেছে তখন রকেটের কোনো কাজ নেই, রকেটের এইটুকুনি অংশ থেকে তখন ল্যান্ডার চলে গেছে, এইটুকুনি অংশ থেকে তখন ল্যান্ডার নেমে গেছে। তো এটি হচ্ছে ল্যান্ডার। কথা হচ্ছে এটি তো ল্যান্ডারের এখানে একটা প্যানেল, এখানে একটা প্যানেল। বিজ্ঞানীদের এত খরচা করার কি দরকার ছিল? এখানে একটা প্যানেল দিয়ে দিত, তখন সৌরশক্তি আসতো, তখন এটা চলে যেত। কিন্তু তারা এটা করলো না। তারা কি করলো? এখানে একটি প্যানেল দিল এবং এখানে একটি প্যানেল দিল। যখন রোভারটা ভিতরে ছিল তখন এই প্যানেলের দুটোর সাহায্যে তখন এখানে গোল্ড করা আছে। গোল্ড হচ্ছে কি তার হিট অ্যাবজর্ব করে, অ্যাবজর্বের ফলে তার ভিতরে এটা চার্জ হচ্ছে। যখন এই রোভার বাইরে বেরিয়ে গেল তখন এর প্যানেলটা ওপেন হয়ে গেল। এই প্যানেলটা যখন ওপেন হলো তখন এটি সূর্যরশ্মি এখান থেকে কালেক্ট করছে পুরোটা, তখন এই সূর্যরশ্মি এটা কালেক্ট করছে। এই রোভার বা এই ল্যান্ডার যেটা পড়ে যায় সেটা চাঁদের সাউথ পোলে, দক্ষিণ মেরুতে এর জন্য পড়েছে যে দক্ষিণ মেরুতে এখন চাঁদে সৌরশক্তি বা কোনো রকমের বিদ্যুৎ চালিত শক্তির কোনো রকম সুবিধা ছিল না, তাই এটা তাই এখানে সৌরশক্তির ব্যবহার করা হয়েছে। আর এই রোভার এমনভাবে তৈরি যে এর সামনে এমন একটা সেন্সার দেওয়া আছে যে রোভার যখন সামনে যাবে এর সামনে যদি কোনো ভারী বা শক্ত কিছু চলে আসে এটি এর দিক পরিবর্তন করে নেবে। আর এর ফলে কারণ এর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এর ভয় আছে যে যাতে ক্ষতি না হয়ে যায়। আর এর সামনে যে ক্যামেরাগুলি লাগানো, এই ক্যামেরার মাধ্যমে যে ইসরোর ডাটা সার্ভারে যে নতুন ফটো বা নতুন তথ্য জানতে পারছে, যেটা আমরা পরে কোনো ইন্টারনেট বা খবরের কাগজ বা নিউজের মাধ্যমে জানতে পারছি। থ্যাংক ইউ। দারুণ দারুণ, মানে পুরো যে চন্দ্রযান 3 যে চিন্তা ভাবনা সবটাই করে ফেলেছো তোমরা। ওটাই চেষ্টা করেছি। ঠিক ঠিক। এখানে এত স্কুল আসে, সবগুলো যদি দাঁড়িয়ে দেখতে যাই প্রচুর টাইম চলে যাবে। কিছু কিছু স্কুল আমি দেখবো, চতুর্দশপল্লী হাই স্কুল সেনডাঙ্গা। আচ্ছা একটু দেখি সেনডাঙ্গা চতুর্দশপল্লী হাই স্কুল। আর তোমাদের প্রজেক্ট কি আছে ভাই, একটু বুঝিয়ে দাও। প্রজেক্টটা হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইট। আচ্ছা, অনেক হাইওয়েতে রাত্রেবেলা কিন্তু গাড়ি চলাচল অনেক কমে যায়, তার জন্য রাস্তার সমস্ত লাইট কিন্তু অটোমেটিক জ্বলতে থাকে। এই আমাদের এই মডেলের উদ্দেশ্য হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাইটা সেভ করা। যখনই এই সেন্সারের সামনে, এই আয়ের সেন্সারের সামনে যখনই কোনো গাড়ি বা কোনো বস্তু বা মানুষ তো
কিছু আসবে তখনই কিন্তু এই সামনের লাইটগুলি অটোমেটিক জ্বলে উঠবে। আবার যখনই এই গাড়িটি যখন এই সেন্সারের সামনে দিয়ে আবার পাস হয়ে যাবে তখন কিন্তু লাইটটি আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন এই তার সামনের সেন্সারের সঙ্গে আবার যখন সামনে আসবে তখন কিন্তু অটোমেটিক লাইটটি জ্বলবে। এর মাধ্যমে ইলেকট্রিসিটি অনেকটা সেভ করা যায়। আমাদের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটাও কিন্তু সেনডাঙ্গা চতুর্দশ পল্লী হাই স্কুলের প্রজেক্ট। এটা কি আছে ভাই? এটা হচ্ছে অটোমেটিক ব্রিজ। বেশিরভাগ স্টেশনে দেখা যায় ওভার সবাইকে প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য হয় টানেলের ভিতর দিয়ে যেতে হয়, না হয় ওভার ব্রিজ দিয়ে আসতে হয়। বয়স্ক যারা তারা সিঁড়ি ধাপ অতিক্রম করতে পারে না, বা কাউকে যদি ভারী লাগেজ দেওয়া হয় সে খুব সহজে সিঁড়ি দিয়ে মানে ধাপ বেয়ে সহজে নিয়ে যেতে পারে না। আর ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাওয়া যত সহজ, সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়া প্রচুর কঠিন। এর জন্য আমরা এটা রিপ্রেজেন্ট করেছি, যখনই কোনো ট্রেন এন্টার করবে রেড লাইট প্লাস বাজার বেজে উঠবে, যার ফলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। ট্রেন এন্টার করলে ব্রিজটা ভিতরে চলে আসবে, আবার ট্রেন বেরিয়ে গেলে ব্রিজটা আগের মতো হয়ে যাবে। হেভি ওয়েটের জিনিসপত্রগুলো নিয়ে যায় এদিক থেকে ওদিকে খুব সহজেই পারবে। বয়স্ক যারা খুব সহজেই প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক যেতে পারবে। হ্যাঁ, এবার যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি এটা সব থেকে আকর্ষণীয় জায়গা আমার কাছে, কারণ এখানে তোমাদের দেখাবো পশ্চিমবঙ্গের সেরা সেরা সবজি, সেরা সেরা গাছ এখানে নিয়ে আসা হয়। চলো সেই জায়গায় চলে এসেছি। কৃষি প্রদর্শনী শুরু হচ্ছে এখান থেকে। কুমড়ো, গাজর বিভিন্ন পুরস্কার পেয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে ট্যাগে লাগানো আছে। কামরাঙা, বীজ, গাজর, ঠিক আছে। আরে বাবা, লাউ লাউ বিশাল বিশাল লাউ। এখানে মূলো সাইজ বিশাল, মানে ওটা 4টে লেবু, 4টে 5টা লেবু সমান একটা লেবু। নর্মালি আমরা যে ধরনের বাতাবি লেবু দেখে থাকি তার প্রায় 4 গুণ ওটা। সুপারি, এখানে লেবু আছে, ফুলকপি, বাঁধাকপি আছে, বিভিন্ন মাশরুম, কলার কাঁদিটা কি বিশাল কলার কাঁদি। আচ্ছা, আর এই হচ্ছে কচু গাছ। এর হাইট দেখো, এক একটা মোটামুটি 10 ফুট 12 ফুটের কাছাকাছি হাইট এই কচু গাছে। এখানে পুরো একটা জায়গা তৈরি করে দিয়েছে যারা হাতের জিনিস তৈরি করে তাদের জন্য। বিভিন্ন রকমের দেখো পাটের দড়ি দিয়ে তৈরি করা হচ্ছে এই যে পাপোশ জাতীয় জিনিস। যারা ইলেকট্রনিক্সের আইটেম কিনতে পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটা দেখতে পারো। বিভিন্ন কোম্পানির হায়ার থেকে শুরু করে কেরিয়ার, স্যামসাং, বিভিন্ন রকমের সমস্ত ইলেকট্রনিক্স জিনিস তোমরা কিন্তু এখানে এসে ভিজিট করে দেখে নিতে পারো। এখানে তোমরা বিভিন্ন রকম হেলথ সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। অবশ্যই বলবো এই জায়গাটা একবার ভিজিট করে নিও। ডক্টর কাজল কুমার ঘোষ প্রাঙ্গণ। এখান থেকে এক্সিট, এটার থেকে বেরোতে হবে। এই একটা সাইড শুধু কমপ্লিট হলো, এরকম 3-4টে সাইডে কিন্তু বড় বড় জায়গা জুড়ে এই মেলা। বাণীপুর মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত। মেলায় ঢুকলাম, খাবার দেখাবো না সেটা তো হয় না। মেলায় আসলে কিন্তু আমরা বাদাম পাবো, তার পাশাপাশি জিলিপি, বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার সবটাই কিন্তু এই মেলায় তোমরা পাবে। এখানে দেখো জিলিপি, গজা, গজা। হ্যাঁ, জিলিপি কত করে বৌদি? 560, 12 টাকা করে শ, 120 টাকা কেজি। হ্যাঁ, তৈরি হচ্ছে, দেখ একদম ভেতরে তৈরি হচ্ছে, দাদা তৈরি করছে। কালারটা দেখো কত সুন্দর, কড়া কড়া পাকে, মানে কড়া লাল কালার। এই কালারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। 1 কিলো 120। দাদা ছোট জিলিপি কত করে? 120। ওটাও তাই? আচ্ছা, ওটা 100 টাকা, এটা 100 টাকা, 120 টাকা। আর একটু কিন্তু ডিফারেন্স হচ্ছে দামে, মানে ওই প্রথম দিকে যদি থাকো তাহলে কিন্তু দামটা একটু বেশি চাইছে। তোমরা অবশ্যই ঘুরে দেখো, দেখলে পরে বুঝতে পারবে কোথায় কম হচ্ছে, কোথায় ভালো মাল আছে, সবটাই কিন্তু বুঝতে পারবে। এই এখানেই কম নাকি? এই দাদার কাছেই কম। প্রচুর ব্যাগের দোকান। আচ্ছা, এই মেলায় বিভিন্ন রকমের রাইড কিন্তু আসে, সেই রাইডগুলো সামনে তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি।
প্রচুর রাইড তোমরা এখানে পাবে, নাগরদোলা থেকে সুইং সমস্ত কিছু। গতবার এখানে মরণকূপ দেখেছিলাম, এবার হয়তো মরণকূপ থাকবে, কারণ এটা কমন থাকে। বাইক নিয়ে ঘোরে, মারুতি গাড়ি নিয়ে ঘোরে। এই হচ্ছে টিকিট। টিকিট কত করে? 50 টাকা করে টিকিট রাখা হয়েছে। একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে ওয়াটার হ্যান্ড বোট, বাচ্চাদের জন্য। তারা জলের মধ্যে এই বোটিং করবে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখো কত সুন্দর বাচ্চারা এখানে খেলছে জলের মধ্যে। টিকিট কত করে দিদি? 50। একজন বাচ্চার 50 টাকা করে টিকিট। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট। দেখি মা, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 50 টাকার টিকিট। হ্যাঁ, বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। যাদের বাচ্চা আছে তারা কিন্তু এখানে এসে বাচ্চাদেরকে একটু এই রাইডটা করাতে পারো। এখানে দুটো নাগরদোলা থাকে, সব থেকে উঁচু আর ভীষণ ইন্টারেস্টিং। এত সুন্দর লাইট দিয়ে তারা সাজায়, এখানে দাঁড়িয়ে সবাই বেশ আনন্দ উপভোগ করতে পারে। সবাই আড্ডাও মারে এখানে এসে, সেই জায়গা এটা আড্ডা জোন তৈরি হয় এখানে। দেখো লাইটটা দেখো একবার, এই হচ্ছে লাইট। এবার তোমাদের একটু বলে দিই যে এই নাগরদোলা ইলেকট্রিক নাগরদোলা। এটা যদি চড়তে চাও, যাদের সাহস আছে এটা চড়ার, তারা যদি চড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই টিকিট তো কাটতেই হবে। আর এই হচ্ছে বুকিং কাউন্টার, এটাই টিকিট কাউন্টার। একটু জেনে নেই। কাকু টিকিট কত রেখেছেন? 70 টাকা করে এক একজন 70 টাকা। কত রাউন্ড ঘুরবে? 6 রাউন্ড চড়ানো হবে। এটা হচ্ছে, এটাই কি হাইট বেশি সব থেকে? কত ফুট এটা? 65, 50 ফুট। 50 ফুট হাইটে তোমাদের তুলবে সেই নাগরদোলা হচ্ছে এটা। 70 টাকা টিকিট। গতবার এতটা ছিল না টিকিটের দাম, এবার একটু টিকিটের দামটা বেড়ে গেছে। গতবার আরেকটু কম ছিল। এটাকে কি বলে? ডিস্কো সম্ভবত বলে। যারা এই ধরনের জিনিস চড়ো তারা কিন্তু জানো এগুলোর নাম। তো সে ডিস্কো যদি চড়তে যাও তারও টিকিট কাউন্টার, এই যে বুকিং কাউন্টার, এখান থেকেই টিকিট কাটতে হবে। কেটে তোমাদের ওখান থেকে প্রবেশ করতে হয়। একটু জেনে নেওয়ার চেষ্টা করি টিকিটের দাম কত। দিদি টিকিটের দাম কত রেখেছেন? 70 টাকা এক একজন। রাউন্ড ক রাউন্ড দেবে? কত রাউন্ড ঘোরানো হবে? একটু বেশি দিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ দিদি। 70 টাকায় 6 রাউন্ড বলা হয়, কিন্তু আর একটু বেশি দিয়ে দেওয়া হয়। তো যারা এই ধরনের ডিস্কো সুইং পছন্দ করো তারা কিন্তু এই রাইডগুলো চড়তে পারো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এগুলো চললে। ইলেকট্রিক নাগরদোলা কিন্তু চলছে। এই সিঁড়ি দিয়ে তোমাদের উঠে যেতে হবে, তারপরে ওখানে বসতে হবে, তারপরে কিন্তু ঘুরপাক শুরু হবে। এবং সবার প্রথমে যেটা করতে হবে টিকিট কাটতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের সেই কাউন্টার থেকে টিকিট কেটেই তোমাদের কিন্তু ইলেকট্রিক নাগরদোলা এটাতে কিন্তু চড়তে হবে। বলে দিই যে বুকিং কাউন্টারে তো টিকিট কাটতে আসবে, 70 টাকা করে টিকিট। গতবারও কিন্তু এত ছিল না, এবার একটু রেটটা বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে না। তো এটা হাইটটা কিন্তু অনেকটা, 50 ফুটের কাছাকাছি তো হবেই, বেশিও হতে পারে। তবে এইসব রাইড সবার জন্য কিন্তু নয়। যারা পারো চড়তে এই ধরনের নাগরদোলা তাদের জন্যই। আর যারা পারো না তাদের কিন্তু খুব অসুবিধা হতে পারে। অনেকের বমি হয়ে যায়, অনেকে পারে না সহ্য করতে। এই হচ্ছে এবার একটু সামনের দিকে দেখাই। এই বাচ্চাদের যেটা পছন্দ তারা এখানে ঢুকলে পরে সমস্তটাই কিন্তু চড়তে পারবে। ধরো এই যে জায়গাটা না, এটা কিন্তু ওঠার জন্য বেয়ে 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 উঠবে। তো সেটা যদি চাইছে, ওই যে একটা বাচ্চা মেয়ে সে কিন্তু উঠছে ওটা বেয়ে বেয়ে, কেউ এটাকে চড়তে পারবে। এবার একটু বলে দিন তোমাদের টিকিটের দাম কি রাখা হয়েছে। দিদি টিকিট কত রেখেছেন? 60 টাকা এক একজন বাচ্চা। কতক্ষণ টাইম দিচ্ছেন? 5 মিনিট। আর একটু বেশি দিলে পরে ও ফাঁকা থাকলে বেশি দিয়ে দেন, তাই তো? তো কতবারও ছিলেন আপনি? করতে পারেন। আচ্ছা এবার কি একটু বেশি মনে হচ্ছে টিকিটের দাম? গতবার এত ছিল না, এবার একটু বেশি হয়েছে।
এই হচ্ছে টিকিট। থ্যাংক ইউ দিদি। ম্যাঙ্গো জুস, এই ধরনের জুস যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু এই সমস্ত দোকান ভিজিট করতে পারো। লিচু জুস সব কিছু পাবে। বাণীপুরের এই গলিটাতে যদি ঢোকা যায় তাহলে কিন্তু বিভিন্ন কাঠের যে জিনিসপত্র সেগুলোকে আমরা দেখতে পাবো। তার পাশাপাশি লোহার বিভিন্ন রকম ঘরোয়া যে জিনিসগুলো লাগে, বটি থেকে শুরু করে দা, কুড়ুল, খুন্তি সব কিন্তু এই সমস্ত জায়গায় পাওয়া যাবে। এবং তাদের জন্য আলাদা করে একটা রো তৈরি করা আছে। এই রোটাতে পুরোটাই কিন্তু তোমরা এই জিনিস পেয়ে যাবে। বাণীপুর এই যে বড় বড় হাতা, খুন্তি, রান্নার যে সরঞ্জাম লাগে, দা, কোরানি সব কিন্তু এখানে পাওয়া যাবে। পিঠে তৈরি করছে, পিঠে সবটাই কিন্তু এই মেলাতেও পাওয়া যাবে। এটাতে কি পিঠে হচ্ছে দাদা? ভাপা পিঠে। এই যে এটা এই আইটেমটা অনেক রকম পিঠে আছে এখানে, অনেক রকম। এই বাচ্চা কই? কে করিতেছি অস্ত ভূস্বর্গ করিলাস করি